মেয়েদের যে কামনার অধিকার, এটা যে একটা বাচ্চা জন্ম দেওয়ার নয়, শিশু সামলানো ইজ স্টিল ওকে, বাট শিশু সামলানো মাই তো অ্যাকচুয়ালি জন্মটা দিয়েছে একদম। আর মা বলেছে বলেই আমি বাবাকে আমার বাবা বলে চিনি, ইহাই কর্তব্য। এটাই করতে একটা ছেলের সাথে একটা মেয়ের প্রেম হয়, তাহলে চল বিয়ে করে ফেলবো, আমরা রোজ রোজ সেক্স করবো। বিয়ে মানে তো প্রেমও না রে বাবা, অখাদ্য টাইপের পেট্রিয়ার্কাল ইনস্টিটিউশন। সারা পৃথিবীর লোক বুঝিয়েছিল যে সন্তানের মুখ দেখলেই তো সব বদলে যাবে, ক্যাচ কলা বদলেছে। আদর্শ একটা বড় ব্যাপার, কিন্তু যদি তোমাকে অ্যাকচুয়ালি কিছু করতে হয় তখন কিছু টাকা লাগে। মা বা বাবা দুজনে বড় করছেন বাচ্চাকে, কি করে বুঝবে যে তার ইন্টারেস্ট কোন দিকে যাচ্ছে? খুব বোঝার প্রয়োজন আছে শুরুতে। দ্য হোল আইডিয়া অফ ফুলফিলমেন্ট সেটা তোমার শরীরে এবং তোমার মনের মধ্যে। অ্যাকচুয়ালি আমার জ্ঞান হয়েছে পাহাড়ে, হাইয়েস্ট করেছি এখনো পর্যন্ত আমি, আমার যতদূর মনে হচ্ছে 18,000 লোয়েস্ট টেম্পারেচার, সেটা এখনো পর্যন্ত যেটা রেকর্ডেড সেটা হলো -26। আমার তো পেট ফেটে যাচ্ছে হিসিতে। এটা তো কমপ্লিট মিথ যে মেয়েরা হিসি ধরে রাখতে পারে। মেয়ে শব্দটাকে আমি একটু ভাঙবো, মেয়ে না বলে বলি যে এই মেয়ে চিহ্নিত যে সমস্ত শরীর, সমাজ যাকে নারী বলে, আমি নারী নই। কবিতা লেখা দিয়ে অ্যাকচুয়ালি শুরু। ও তো আমেরিকাতে পড়াশুনো করেছে, ওখানে চাকরি করতে, একদম টেনিওর ট্র্যাক, মানে ওই যেটাকে পাকা চাকরি বলে ওদের ওখানে। এমন প্রেম হলো, চলে এলো আমেরিকা থেকে, ছেড়ে চলে এলো। পাক্কা বেশ্যা যারা, তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করছি যে তুমি নিজেকে কি মনে করো বা তোমার সতীত্বের ধারণাটা কি? জীবন জুড়ে হাজারো পরাজয়, তবুও তার পথে থামার প্রথা নেই। আগলে যায় সরে চলার খেয়ালে, সীমানা ভোলার দুরালাসে। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধপ। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধপ। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক। এই এপিসোডটি স্পন্সর্স হলেন অন্নপূর্ণা স্ন্যাক্স। নমস্কার, আমি স্বরলিপি লিপি। আবার বৈঠকে বৈঠকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অলরেডি আপনারা আমাদের অনেকগুলো পর্ব দেখে ফেলেছেন এবং দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আমাদের এখানে কী নিয়ে আলোচনা হয়। মেয়েদের সাফল্য। কারণ আমরা মেয়েরা অনেক স্ট্রাগল করি অনেক কিছু নিয়ে। তার মধ্যে আজকে যে এসেছেন তিনি আমার ভীষণ ভীষণ প্রিয় বন্ধু। আর এই বন্ধু যে আমাকে সেক্স করতে শিখিয়েছে, বেসিক্যালি সেক্সটা ভালো জানে, সুমিতা বিথি। কি অসাধারণ একটা ইন্ট্রোডাকশন স্বরলিপি। যে মনে আছে বাসনা চর্চার সময় সুমিতা সামন্ত, তিনিও আমাদের বন্ধু। লাস্ট্রাদা পাবলিকেশনে যিনি কর্ণধার, তিনি একটা বই লিখছিলেন গার্গী রায়চৌধুরীর মূল ভাবনায়। তিনি বলেছিলেন যে সুমিতা বিথিকে নাও, কারণ সুমিতা বিথি সেক্সটা ভালো বোঝে। এবার এটা অসাধারণ। আমার 62 বছর বয়সে এইটা আমার প্রাপ্য হয়েছে মুকুট মাথায়, যে আমি সেক্সটা ভালো বুঝি। আর কি বলতো, মেয়েদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করতে মেয়েরা তো খুব একটা কমফোর্টেবল হয় না। তুমি যেভাবে আমাদের সঙ্গে আলোচনা করো, মানে 62 তো মনে হয় না, তোমাকে দেখে আমার 22, 23, 25ই মনে হয়। উফ, জাস্ট পাচ্ছি না। ফ্লোরিসেন্ট জামাটা পরে আসেনি, ওটাই খারাপ লাগছে। যদি সুমিতা দিকে আবার বৈঠকে দেখেন, একটা হাফ প্যান্ট, একটা বিশাল গাম্বুটটা আজকে দরকার ছিল, সত্যি দরকার ছিল, আমি এতটা ভাবিনি। মজাটা কি জানো তো স্বরলিপি, মানে তুমি তো তাও ধরো শিখতে ইচ্ছুক, তুমি তো তাও এক্সপেরিমেন্ট করতে ইচ্ছুক, ফলে তোমাকে একটা ভাইব্রেটরের বিষয় বোঝালে পরে তুমি সেটা ব্যবহার করতে চাইতে পারো। এবার আমি তো অ্যাজ জেন্ডার সেক্সুয়ালিটি ট্রেনার ফেসিলিটেটর, আমি তো একদম গ্রাসরুট লেভেলে কাজ করি, মানে একদম গ্রামের ভেতর
তারপরে যাদেরকে আমরা কাজের মাসি বলি, এরকম মানুষদের সঙ্গে কাজ করে তখন সেখানে যখন আমাকে পিতৃতন্ত্র, বিষম পিতৃতন্ত্র মানে এসব জিনিস বোঝাতে হচ্ছে, তার সাথে সাথে তো মেয়েদের কামনা এবং এই কামনার কেউই ভাবতেই চায় না, মানে মেয়েদের যে কামনার অধিকার, এটা যে একটা বাচ্চা অধিকার, জন্ম দেওয়ার নয়, কামনার অধিকার, কামনা পূরণের অধিকার, এইটা নিয়ে যখন কথা বলি মানে আমার প্রচুরবার হয়েছে যে এমনকি তাদের কিভাবে ম্যাস্টারবেট করতে হয়। সবাই জানে যে ছেলেরা ম্যাস্টারবেট করে এবং কিভাবে করে, এক্স্যাক্টলি, কিন্তু মেয়েরা ম্যাস্টারবেট করতে পারে, মানে তাদের একটা এরকম একটা অর্গান আছে যে সেটাকে ম্যাস্টারবেট করা যায়। এইটাই আমাকে মানে একদম পুরো বোর্ডেই কে মানে জঘন্য যাকে বলে। কেন জঘন্য, কেন এটা যে ট্যাবুটা যে মানে দূর করা দরকার, যে সেক্স একটা ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ, মানে মেয়েদেরও, শুধু ছেলেদের নয়। তো এইটা যে তোমরা এসেছো, এগিয়েছো, এবং তোমার থেকে আমি এটাকে নিয়ে আমিও শেখাচ্ছি এবং বোঝাচ্ছি। একদম। আর কি বলো তো, এটা যেমন আমি শুধু তোমায় বলছি বা এক্সকে বলছি বা আমার মেয়ের সঙ্গেও কিন্তু আমার এই আলোচনাটাই হয়েছে, এইভাবেই হয়েছে। দেখো, শিখতে তো হবেই, আমার মা আমাকে জানাবার কথা, শেখাবার কথা কল্পনা করতে পারেনি, কিন্তু আমি তো কল্পনা করতে পারছি, কারণ তুমি সেই পরিস্থিতিতে থেকে বুঝতে পারছো নিজেকে, যেভাবে তুমি তোমার জীবন থেকে উঠে এসেছো সেখান থেকে তুমিও জানো বস আমার যা জীবন। এইটা তো শুনবো, এইটার জন্যই তো আজকে তোমাকে আনা। এবং আমার মনে হয় এই এপিসোড থেকে আমরা মেয়েরা অনেক কিছু শিখবো, হিসু থেকে শিশু কিভাবে সামলাতে হবে। শিশু সামলানো ইজ স্টিল ওকে, বাট হিসু সামলানো মানে, আর আমি তো জন্মেছি পায়ের তলায় চাকা, মানে ফলে সরষেও নেই, চাকা সর্ষে হলে ছোট ছোট হতো, চাকা মানে বড় বড় চাকা, ফলে মানে যাতা টাইপের রাস্তায় ঘুরে বেড়াই, বেরিয়েছি চিরকাল। এবং ফলত এই ইস্যুটা এইগুলো সব নিয়ে আজকে সময় ডিসকাশন করব। নিশ্চয়ই। এবং তাহলে শুরু করি আবার বৈঠকে বৈঠক সুমিতা বিথিকে দিয়ে। এবং চা ছাড়া আড্ডা হয় না, আর আবার বৈঠকে সুমিতা দিকে কিন্তু দেখতে পাবেন আপনারা এলে আবার বৈঠকে। আমরা একটুখানি খাবার নিয়ে আসি, সৈকত আসছে, সৈকত নিয়ে এসো। এই তো আমার সেই প্রিয় চাটা এসে গেছে, প্রিয় চা। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। স্ট্র, ইয়েস, তোমাকে, হ্যাঁ, তোমার জন্য আছে সিট্রাস আইস টি যেটা তোমার পছন্দ, আর আছে ওপেন চিকেন ওপেন স্যান্ডউইচ। আমরা একটু খাওয়া দাওয়া করবো, আর আমি হোয়াইট টি খাই কারণ কথা বললে একটু চাটা দরকার, হ্যাঁ, গলা ভেজানোর প্রয়োজন হয়, ভীষণ দরকার। আর এটা ভীষণ অ্যান্টি অক্সিডেন্ট, বেটার দ্যান কফি। ওয়াও, হোয়াইট টি খেলে নাকি অনেক অর্গানিক প্রবলেম সলভ হয়ে যায়, খুব ভালো, যা হোক খেতে বেজায় ভালো, পুরো জল। হ্যাঁ, চলো এবার বলো যে কেন সুমিতা বিথি। কেন সুমিতা বিথি? ওকে, এটার মধ্যে অনেকগুলো জিনিস জড়িয়ে আছে। একটা তো নম্বর হচ্ছে যে আমি জন্মেছিলাম যাদের বাড়িতে, তাদের একটা পদবি আছে, মানে ছিল, তো তারপর তো কিছুই, বাবার নাম আর কি, বাবার সারনেম, হ্যাঁ, তবে কিছুই করা যাবে না, তো সেটা তো আমার নামের সাথে জুড়ে গেল। এবার শুধু তো জুড়লো যে তাই নয়, সেইটা আমাকে এক ধরনের একটা পজিশন দিল সমাজে, মানে আমার ধর্ম, আমার কাস্ট, সব মার্কার রয়ে গেল ওই পদবিটার মধ্যে। আমি মানি বা না মানি, গোটা সমাজ আমার দিকে আঙুল দেখাচ্ছে এইটা বলে যে তুমি হিন্দু সবর্ণ। এক্স্যাক্টলি। তারপরে তো করলাম আমি বিয়ে, মানে কোনো গুণের তো ঘাট নেই না, বিয়েও করে ফেললাম একখানা। ওটা তো করতেই হয় নাকি, করতেই হয়। হ্যাঁ হ্যাঁ, না আমি প্রেমে পড়েছিলাম, এই একদম কেউ আমায় কান ধরে পিড়িতে বসায়। আচ্ছা, আমি ফুল গলা পর্যন্ত হাবুডুবু খেতে খেতে বিয়ে করেছিলাম। যাকে, তা সেখানে তো সেই মানুষটির একটা পদবি ছিল। এবার আমি চাইলে হয়তো আমার পুরনো পদবিটা রাখতে পারতাম, কিন্তু তখন আমার মনে হয়েছিল যে তুমি আমি এক দেহ এক প্রাণ, কিন্তু কি পুরুষের নামে, মানে পুরুষটির আমার নামে হবে না, কিন্তু আমায় এক দেহ এক প্রাণ হতে হবে। মানে এখন আমি রিয়েলাইজ করি যে এরকম কেন হয় না, যে একটা পুরুষ কেন আমার সারনেম নেবে না? আরে কাউকে কারো সারনেম নেবার দরকার কেন? আমার আইডেন্টিটি। এক্স্যাক্টলি। তো ফলে তো তার নামটা জুড়ে গেল। তারপরে আমার একটা প্রচণ্ড, ওই যেটাকে বলে না ফেমিনিস্ট অ্যাংস্ট,
ফেমিনিজম বুঝি না, কিন্তু অ্যাংস্টখানা বুঝছি। মানে ভেতরে একটা প্রচণ্ড অশান্তি, যে মানে এটা হচ্ছে না। তখন আমি ভাবলাম যে তাহলে কি আমি আমার বাবার পদবিতে ফিরে যাব? তখন আবার জেন্ডারের ভূত মাথায় চাপলো, কেন বাবার পদবিতে ফিরে যাব? আমার মা কি দোষ করেছে? আচ্ছা, মানে মাই তো অ্যাকচুয়ালি জন্মটা দিয়েছে, একদম আর মা বলেছে বলেই আমি বাবাকে আমার বাবা বলে চিনি, একদম রাইট? তো এইবারে তখন মনে হলো তাহলে কি মায়ের পদবিটা নেব। তখন ভাবলাম ও বাবা, এটা তো আমার দাদামশাইয়ের পদবি। তো নিকুচি করেছে বলে আমি মায়ের যে নামটা, আমার মায়ের নাম বিথি, আমি মায়ের নামটাকে আমার পদবি হিসাবে রেজিস্টার করলাম। ফলত আমি সুমিতা বিথি, না ঘর কা না ঘাট কা, বাঁচা গেছে, তুমি আমি একদম এইভাবেই সুমিতা বিথি জন্মাইলো। এবং আমি স্বরলিপি লিপি এইভাবেই। এবার তো বিয়ে করলে, তা তো বললাম। ভাল লাগছিল, মানে তুমি তো নিজের আইডেন্টিটি। আমি জানতাম না তখন, বা জানতাম না কথাটা বলা ভুল রে, আমি না ভাবিনি একটা মেয়েকে একটা ছেলের প্রেমে পড়তে হয়, বা যদি প্রেম না সিনেমা হয়, দেখাচ্ছে, সোসাইটি জানাচ্ছে, যেটা তুমি আমাকে বুঝিয়েছো, সবাই বোঝাচ্ছে এটাই ইহাই কর্তব্য, এটাই করতে একটা হয়। ছেলের সাথে একটা মেয়ের প্রেম হয়, যদি প্রেম না হয় তাহলে তো ঘাট ধরে পছন্দ করা ছেলের সাথে বিয়ে দিয়ে দেবে। এটা তো তবু অ্যাটলিস্ট আমার পছন্দের ছিল। তোমাদের সময় সেটা হতো? আমাদের সময় হাইলি হতো। এবং এই ছেলেটিকে অ্যাকচুয়ালি আমার খুব ভালো লেগেছিল, ছেলেটি ভালো লাগার মতন, এবং আমার হেভি ভালো লেগেছিল। এবং তার সঙ্গে প্রাকম্যারিটাল সেক্স যতটুকু করেছিলাম সেটাও কিন্তু আমার ভালোই লেগেছিল। আচ্ছা, তারপরে মনে হলো তাহলে চল বিয়ে করে ফেলবো, আমরা রোজ রোজ সেক্স করবো, কেউ কিছু বলবে না, জায়গাও খুঁজতে হবে না। হ্যাঁ সিরিয়াসলি, তবে তো বিয়ে করে ফেললাম। করতে রোজ রোজ সেক্স হতো? মা ভালো লাগতো না। এইটা ওই চোরা চোরা গোপ্তা ওইটাই ভালো ছিল, যেই পুরো জিনিসটা। আর বিয়ে মানে তো সেক্স না রে বাবা, বিয়ে মানে তো প্রেমও না রে বাবা, বিয়ে মানে তো একটু কমপ্লিটলি অন্য জিনিস। এটা একটা গোটা অখাদ্য টাইপের পেট্রিয়ার্কাল ইনস্টিটিউশন, যার মধ্যে তোমাকে জুতে দেওয়া হয়েছে কলুর বলদের মতন, তুমি ঘোরো আর তেল বার করো, ঘোরো আর তেল বার বাচ্চা করো। জন্ম দাও। হ্যাঁ, ওইটা মানে টু মাচ। এবার আমার তো বিয়ের পরে মানে তখন না বুঝতে পারছি কি জানি একটা হচ্ছে, কি হচ্ছে বুঝতে পারছি না, মানে প্রাণের মধ্যে হাহাকার করছে যে এটা আমি কি করলাম। আর তখন আমার মা এবং আমার বরের মা, এক্স বরের মা, তারা দুজনে মিলে আমাকে বিস্তর বুঝিয়ে ফেললেন যে তোর যে এই যে উচাটন টাইপস হচ্ছে, এই টাইপসটা ঠিক হয়ে যাবে বাচ্চা হলে। একদম। আমি কি ভুল করেছি স্বরলিপি, বিয়েটা আমার জীবনের ভুল নয় রে, বাচ্চাটা ভুল। আই অলসো রিয়েলাইজ দ্যাট। মানে সেই বাচ্চাকে এখন আমি আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসি। সেই বাচ্চার দিকে তাকিয়ে আমার মনে হয় যে ভাগ্যিস ও আমার জীবনে আছে। কিন্তু যেদিন ঘটনাটা ঘটেছিল সেদিন কিন্তু আমি ওর কথা ভাবিনি, নিজেকে ফিট করাবো বলে। এটা মানে গভীর অন্যায় একটা অনাগত প্রাণের প্রতি। এইটা আমি মানে হাড়ে হাড়ে কোনো পয়েন্টে যদি আমাকে কোথাও ফেরত যেতে হয়, আই উড হ্যাভ চেঞ্জড দ্যাট, নাথিং এলস ইন মাই লাইফ। এইটা একটা বিশাল আর ব্যাপার। লড়াই করা, যুদ্ধ করা, বলো যে মা হতে চাই না, অথচ রোজ করতে হচ্ছে সেই কাজগুলো, এবং মা হচ্ছি, এবং তারপরে যে শিশুটার প্রতি আমার মানে ভেতর থেকে আমার আবেগ মাতৃত্ব বেরিয়ে আসার কথা, মালা আসছে না। আর তখন আমার নিজেকে মনে হচ্ছে আমি হেভি খারাপ, কেন করলাম এটা, আমি হেভি খারাপ লোক। সারা পৃথিবীর লোক বুঝিয়েছিল যে সন্তানের মুখ দেখলেই তো সব বদলে যাবে। ক্যাচ কলা বদলেছে। আমারও হয় না, আমাকে তো বলে, আমাকে এখনো বলে যে দেখবি ওই হচ্ছে ভবিষ্যতের আলো, ওই তোকে একদম ঠিক রাখবে। আলো আলো খুব ভালো, কিন্তু সে তো তার জন্য নিজের আলো, তোমার আলো নয়, আমার নিজের আলো। ভাবো তো তোমার ইয়াং এজের পুরো মোটামুটি 15 ইয়ার্স চলে গেল বাচ্চা মানুষ করতে। একদম মানে কি কঠিন। তারপরে আমি একটা জিনিস ঠিক করেছিলাম যে হোয়াট এভার হ্যাপেন্স, এই বেবিকে আমি আমার এই পৃথিবীতে এনেছি, চেয়ে না চেয়ে যাই হোক, ও তো পায়ে ধরে সাজেনি বস, আমি তো এনেছি। ওর সঙ্গে আমি মাতৃত্ব কাকে বলে আমি জানি না, সত্যিই জানি না, এখনও জানি না। কিন্তু ওর সঙ্গে আমি একজন মানুষের সঙ্গে মানুষের যে সম্মানের, ভালোবাসার, মায়া মমতার, যত্নের সম্পর্ক হয়, আমি সেইটা গড়ে তুলব। সেটাকে মা বলে ডাকো, অন্য কিছু বলে ডাকো, যা খুশি বলে ডাকো, সম্মান সব থেকে বড় কথা। আমি আমার 5 বছর বয়সের মেয়ে
মানে 5 বছর বয়স থেকে বিবির আমি ওকে যে স্পেসটাতে আমরা থাকতাম সেইটা ওর আর আমার আমাদের দুজনের বলে আমি জীবন কাটাতে শুরু করেছি। যে এই বাড়িটা আমাদের, এই খাটটা আমাদের, দায়িত্ব আমার বেশি অফকোর্স, কারণ আমি বড়, বয়সে বড়, অভিজ্ঞতায় বেশি, তুমি ছোট, কিন্তু তোমারও এটা দায়িত্ব। আর তুমি হাসতে হাসতে মরে যাবে। আর একটু বড় হওয়ার পর যেটা হয়েছিল, একটা ফেল্ট বোর্ড ওর ঘরে লাগানো ছিল, যখন ঝগড়া হতো তখন তো হেভি একদম হচ্ছে, হ্যাঁ, তারপরে একটা বোর্ডের, সেই ফেল্ট বোর্ডের মধ্যে আমরা একটা কাগজে লিখছি, বিবি ইহা ইহা করিল, মা ইহা ইহা করিল, বিবি এই ভুল করিল, মা এই ভুল করিল, মা বলিল আর করিব না, বিবি বলিল আর করিব না, আবার নিচে আমার সই, বিবির সই। বাবা, আমার মেয়ে আর আমারও এখন আমি এই ফেজ দিয়ে যাচ্ছি বলে বুঝতে পারছি, বাপরে বাপ কি ঝগড়ুটে হয়েছে। আর প্রত্যেকটা কথা বলো সরি, বলো এক্ষুনি সরি বলো, আর বলতে হবে হবে না, না আমি বলি, একদম বলতে হবে, ভুল করলে সরি বলি, নাহলে ঝগড়া করি। হ্যাঁ, মানে ও বলছে বলেই সরি বলবো না, না। আর এটা ওকে মনে হয়, ওটা ওর ভেতর থেকেও আনি যে কেন আমি কি ভুল করেছি বলো। আমি যেমন বোঝাতে পারি আমি বড় বলে যে হ্যাঁ তোমার এটা ভুল। ওর যখন ক্লাস 10, হুম, মানে ওই তোমার 15 এরকম, তারপরেই তো আইসিএসসি দেবে, তখন অ্যাকচুয়ালি আমি ওকে আমার সেক্সুয়াল ওরিয়েন্টেশন, জেন্ডারটা তখন আমি নিজেও বুঝতে পারতাম না। वो चीज़ मैंने उनको বসিয়ে বসিয়ে বুঝায়া। তুমি কি করে বুঝলে? আমি প্রেমে পড়ে যাচ্ছিলাম মেয়েদের। আচ্ছা, প্রথম একটু ইনস্টিংক্ট কাজ করেনি যে প্রথম দিকে যে অ্যাকচুয়ালি জানো তো, ছোটোবেলায় যখন মেয়েদের ভালো লাগতো না, আমি ওটা ভাবতাম বন্ধুত্ব। আচ্ছা, আমি ভাবতাম যে আমার খুব গভীর বন্ধুত্ব, মানে সেই বন্ধুত্বটাই একেবারে মানে প্রেমের মতন হয়ে যাচ্ছে, কারণ একটা গোটা আস্ত পুরুষ রয়েছে, তার সঙ্গে সেক্স টেক্স সবই তো করছি, মানে লাইক কোনো তো সমস্যা নেই, তাহলে তার মানে নিশ্চয়ই ওটা বন্ধুত্বই হবে। হ্যাঁ। ও বাবা, তারপরে একদিন যেদিন ঘাড়মোড় ভেঙে একটি মেয়ের প্রেমে পড়লাম, ধারাস করে বোকার মধ্যে সেদিন বুঝতে পারলে? সেদিন বুঝতে পারলাম যে কেসখানা ক্যাচ। হ্যাঁ। তারপরে একটু পড়াশুনো করলাম, তখন আমার ওই সময় নাগাদ আমার স্যাফোর সঙ্গে যোগাযোগ হয়েছিল। আচ্ছা, স্যাফো বলে যে আমাদের সংগঠন, স্যাফোটা নিয়ে একটু বলো, কারণ এখানে যদি কেউ রিমোট, অবভিয়াসলি এখন অনেকেই জানে, বাট যারা জানেন না তাদেরকে একটু তুমি বলো, ক্যামেরার দিকেই তাকিয়ে। হ্যাঁ, এটা ক্যামেরার দিকে তাকিয়ে প্লিজ বলো। এটা প্রথম কথা হচ্ছে, আমাদের একটা হেল্পলাইন আছে, হ্যাঁ, আমি সেই নম্বরটা আগেই বলে দিচ্ছি, 9831518320। এটা হচ্ছে স্যাফো হেল্পলাইন। স্যাফো একটা সংগঠন, মানে স্যাফো ফর ইকুয়ালিটি একটা সংগঠন, আর স্যাফো হলো তার সাথে থাকা একটা কালেকটিভ। এইটা আমরা তৈরি করেছিলাম 1999 সালে, 2003 সালে এটা রেজিস্টার্ড হয়েছে। মানে রেজিস্টার্ড হয়েছে মানে একেবারে পাকা খাতায় সরকারের, যখন নাকি 377 আইপিসি 377 মাথার উপরে খাঁড়ার মতন ঝুলছে, অর্থাৎ আমরা কিন্তু সেই সময় সবাই ক্রিমিনাল। তথাপি সংগঠন রেজিস্টার্ড হলো সেক্সুয়ালি মার্জিনালাইজড উইমেন ভেবে লিখে। এবার সেইটাতে সরকারের তরফের লোকরা যে ঠিক কী ভেবেছিলেন, তার মানে হয়তো ভেবেছিলেন যাদের বাচ্চা হয় না তারা, হয়তো ভেবেছিলেন যারা সেক্স ওয়ার্ক করে তারা, কী যে ভেবেছিলেন জানি না, কিন্তু আমরা থ্রু হয়ে গেলাম। সো 2003 যখন আমাদের রেজিস্ট্রেশনটা হলো, তাতে যেটা সুবিধা হয়েছিল যে আমরা কিছু বিদেশি ফান্ড পাওয়ার চেষ্টা করতে পেরেছিলাম, কারণ আদর্শ একটা বড় ব্যাপার, পলিটিক্স একটা বড় ব্যাপার, কিন্তু যদি তোমাকে অ্যাকচুয়ালি কিছু করতে হয় তখন কিছু টাকা লাগে, সেই টাকাটা যদি আমাদের হাতে না থাকে তাহলে আমরা কিন্তু করে উঠতে পারবো না। একদমই তাই, টাকা ছাড়া কিছু করা হয় না। তো ফলে আমাদের ফান্ডেরও প্রয়োজন ছিল, আর যেহেতু ডোমেস্টিক ফান্ডের প্রশ্নই ওঠে না, ক্রিমিনালদেরকে কে, তাদের চোরেরাও ফান্ড চাইবে রে বাবা, ভালো করে চুরি করবো, প্লিজ ফান্ড। মানে তুমি লেসবিয়ান বা এলজিবিটিকিউ মানে তুমি ক্রিমিনাল। হ্যাঁ, 377 তো সেইভাবে জানি তো। তো ফলে আমরা ফান্ড কোনোদিনও ভাবতেও পারিনি। তো তারপর থেকে আস্তে আস্তে আমাদের ফান্ড আসতে শুরু করলো, আস্তে আস্তে আমরা কাজ করতে শুরু করলাম। 2018 পরে যখন রিড ডাউন হলো 377, তখন আমরা আরও অনেক বড় করে আমরা মূলত ধরো এই অ্যাওয়ারনেসের কাজটা করি, যেরকম আমি বলছিলাম যে মহিলাদের সঙ্গে, একেবারে গ্রামের সাধারণ মহিলা, বাড়িতে কাজ করেন সেরকম মহিলা, তারপরে কলেজে স্টুডেন্টস, টিচার্স, হ্যাঁ, পেরেন্টস, তারপরে ডাক্তারদের সঙ্গে, তারপরে এরকম আর
এমনকি নানান ধরনের প্রোগ্রাম আমাদের চলে যেগুলোর মধ্যে দিয়ে আমরা অ্যাকচুয়ালি একটা ডায়ালগ তৈরি করার চেষ্টা করি, যে মানুষ হিসাবে তো প্রত্যেকে তার নিজের নিজের জায়গায় আছে। এ ওকে ঘৃণা করে বলে তুমি আপত্তি করতে পারো, কিন্তু এ ওকে ভালোবাসে, এইটাতে তুমি কি করে আপত্তি করো? একদম, মানে সেইটা একটা বড় জিনিস। মানে একটা পুরুষ আর নারী ভালোবাসতে পারে, তার বাইরে যে ভালোবাসা হতে পারে না। এক্স্যাক্টলি, মানে যেন ওখানে একটা স্ট্যাম্প মেরে দেওয়া আছে, তার বাইরের ভালোবাসাটা হচ্ছে একটা ভুলভাল জিনিস। ভালোবাসার কোনো জেন্ডার কেন থাকবে কেন? মানে বিকৃতি, পাপ, মানে কি যে জঘন্য জঘন্য কথা। সব থেকে খারাপ কথা কি শুনেছো? আর ছেড়ে দাও, আর একটা বলো, মানে একটা বলো। ঠিক আছে, আমার মাই সব থেকে খারাপ কথাটা আমায় বলেছিল, মানে এত ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিল মা। মানে আমি তো দেখো তখন পুরো বিয়ে করে একটা 10 বছরের মেয়ে, মানে একটা গোছানো সংসার, তার মধ্যে আমি হঠাৎ তেড়ে এসে মাকে বলছি মা শোনে হ্যান ত্যান। তখন ডিভোর্স হয়েছিল না? ও ডিভোর্স তখনও হয়নি। আরো বড় পাপ তো কি জ্বালা। তারপরে তো ডিভোর্স হলো। আরে ডিভোর্স হতে তো একটু টাইম লাগে, দুজন মানুষকে তো রেডি করতে, মুখোমুখি এসে বসে, সেটাও তো তোমারই বৈঠকে ওই বাড়িতে। এমন যে কত সম্পর্ক গড়তে দেখেছি, কত সম্পর্ক ভাঙতে দেখেছি, তার মানে আবার বৈঠক আমার কাছে সত্যি একটা বড় কি বলবো ইনস্টিটিউশন। কিন্তু ম্যারেজ ইনস্টিটিউশন না না না, তা নয়, মানে তোমাদের মতো লোকেদের পেয়েছি কত ভাঙতে গড়তে, মারামারি ঝগড়া যুদ্ধ, মানে বউ এসে বরকে ঠাঁটিয়ে এরকম প্রচুর জিনিস আমি আমার বৈঠকে বসে দেখেছি। তো মাকে যখন বললে, এটা আমি জানতে চাই কারণ আমি শুনেছি এটা। মা আমায় জিজ্ঞেস করলো যে আমার কি সব মেয়েদের প্রতি আকর্ষণ হয়? তা আমি বললাম যে না, সেটা কি করে সম্ভব, খামোখা সব মেয়েদের প্রতি কেন হয়? অ্যান্ড দেন শি সেড, আমার কি বিবির প্রতিও আকর্ষণ হয়? মানে কারো যদি ছেলে হয় তাহলে সেটা কি বলতো? কি জানি, আমি তোমার মেয়ে হয়েছে বলে তাই বলছে। এবার বুঝতেই পারছো মা এটা মিন করেনি। না, মিন করেনি, আঘাতটা মানে প্রশ্নে যদি এই জন্যই তো আমাকে লোকে পছন্দ করে না, জানো তো, আমি যুক্তি দিয়ে, এবং আমার মাও, যে আমি সবসময় যুক্তি দিয়ে জিজ্ঞেস করি যে তাহলে তো আমি একটি পুরুষকে বিয়ে করেছি, ধর আমি তো স্ট্রেট, পুরুষকে বিয়ে করেছি, যদি আমার ছেলে জন্মাতো তাহলে কি আমার ছেলের প্রতি আকর্ষণ হতো? বা বাবা দেখতে বউকে নিয়ে এসেছে মেয়েকে, তাহলে কি বাবার মেয়ের প্রতি আকর্ষণ হয়? মানে এই প্রশ্নগুলো এখন আমরা তার মানে কি বলতো, আসলে মানে যখন আমি খুব রেগে যাই উল্টো দিকের মানুষটার প্রতি, তখন তার দিকে আমি সব থেকে নোংরা জিনিসটা ছুঁড়ে দেবার চেষ্টা করি। এবার এই নোংরাটা আমার মায়ের কাছে সেই মুহূর্তে এইটা ছিল, কারণ মা যে শুধু আমার জন্য ভয় পাচ্ছে তা নয়, মা আমার জন্য ভয় পাচ্ছে, বিবির জন্য ভয় পাচ্ছে, মা আমার এক্স হাজব্যান্ড তাকেও খুবই সে পছন্দ করার মতো মানুষ, তার জন্য ভয় পাচ্ছে, এবং মা নিজের জন্য ভয় পাচ্ছে যে সমাজের লোক কী বলবে। আমি যদি একটা ছেলের হাত ধরে সংসার ভাসিয়ে বেরিয়ে চলে যাই, তাহলেও তার একটা যুক্তি আছে। আমি একটা মেয়ের প্রেমে পড়েছি, এটা কি, মানে মা কি বলবে? তুমি এখন অন্যদের মাদের কি করে বোঝাবে? আমি তো দেখো যদি বোঝাতে বলি, কারণ এটা আমি চাই যে আমাদের বোঝাতে হয়, আমাদের পেরেন্টস গ্রুপ মিটিং হয়, তাতে আমাকে কখনো কখনো কথা বলতে হয়, তখন অনেক সময় আমি আমার নিজের উদাহরণ দিই। একটা আমার সঙ্গে আমার বাবা মার, মানে মায়ের ইন পার্টিকুলার, আরেকটা আমি আমার সঙ্গে বিবির সম্পর্কের উদাহরণ দিই। একদিকে যখন বলছি যে বিবি ক্লাস 10-এ পড়তো, যখন আমি ওকে আমার এই বিষয়টার কথা খুলে বলেছিলাম যে আমার এক ধরনের আকর্ষণ রয়েছে মেয়েদের প্রতি, সেটা যখন খুলে বলেছিলাম তখন ওর সাথে আমার যে কনভারসেশন হয়েছিল, এবং পরবর্তীকালে বিবি যখন নিজেকে কোয়ার হিসেবে আইডেন্টিফাই করলো, তখনও তো তার সঙ্গে আমার একটা কনভারসেশন হয়েছিল। ফলে আমার অনেকগুলো অ্যাঙ্গেল আছে ঢোকার, আমি সেগুলো দিয়ে ঢোকার চেষ্টা করি। দেখো এত জটিলতার মধ্যে যদি না যায়, সিম্পলি স্বরলিপি। এইটাই আমি জানতে চাই, ধরো তুমি যখন এসেছো, আমি এটা তোমার থেকে অনেক দিন ধরে ভাবছিলাম জিজ্ঞেস করবো, অন ক্যামেরা জিজ্ঞেস করছি। ধরো আমার মেয়ে বড় হচ্ছে, ঠিক, তার পিউবার্টি যখন হবে, সে তো নিশ্চয়ই ইন্টারেস্টগুলো গ্রো করবে, তো মা বা বাবা দুজনে বড় করছেন বাচ্চাকে, কি করে বুঝবে যে তার ইন্টারেস্ট কোন দিকে যাচ্ছে? বাবা মার কি খুব বোঝার প্রয়োজন আছে শুরুতে? আমার মনে হয় না। তাহলে সে তার কোন দিকে ইন্টারেস্ট যাচ্ছে, তাকে শুধু তার কোনো কিছুকে অন্যায় ছাড়া, অন্যের ক্ষতি বা নিজের ক্ষতি হচ্ছে এইটা ছাড়া তাকে তো খুলে দেওয়াটাই সব থেকে, মা বাবার যদি দায়িত্ব বলে কিছু থাকে, আমার তো মনে হয় দরজা জানলাগুলো খুলে বাইরের পৃথিবীটাকে ভেতরে আসতে দেবার সুযোগ করে দেওয়া উচিত।
একদম, মানে এই বিষয়ে আমার মনে হয় বন্ধু সিলেকশনের ক্ষেত্রে সে পুরুষ হোক আর নারী নারী হোক হোক। না আটকানোই ভালো। একদম। কি করবে সে? বা হ্যাঁ, পড়াশোনার ক্ষেত্রে হ্যাঁ, কি করবে? যেমন আমি আমার মেয়েকে পরিষ্কার বুঝিয়েছেন যখন সে প্রথম দিকে পুরুষদের ছেলেদের সাথে যে কন্ডোম যেন ব্যবহার করে। এবার আমার মা একদিন আমার বাড়িতে রয়েছেন, আমি অফিসে হাই মাই করে আমায় ফোন করে বলছে শিগগিরই বাড়ি আয়। আমি তো ভেবেছি একটা কিছু সাংঘাতিক ঘটেছে, আমি বাবা বা মা বলে বাড়ি চলে এসেছি। ভাবছে তুই জানিস আমি বিবির মেয়ের থেকে ভ্যাটের থেকে আমি একটা ইউজড কন্ডোম পেয়েছি। বললাম যাক বাবা, ব্যবহার করেছে। এবার বুঝতে পারছো বাকিটা কি হয়েছে আমার মায়ের সাথে আমার, কারণ আমার তো মনে হচ্ছে যাক বাবা ব্যবহার মানে করেছে। কতটা বয়সের ব্যবধান এবং আমাদের চিন্তা। বয়স না, আমার সঙ্গে আমার মেয়ের যা ডিফারেন্স, আমার মায়ের সঙ্গে আমার এক্স্যাক্টলি সেম ডিফারেন্স। আচ্ছা, কাজে এটা বয়সের গল্পই নয়। যাই হোক, এই ডিসকাশনটা সত্যি বেশ ইন্টারেস্টিং এবং আমার মনে হয় যে আমরা ওদেরকে বড় হয়েছে শুধু বোঝানো যে এটা ঠিক এটা ভুল। হ্যাঁ, আমি এটাকে এইভাবে ঠিক বলে দেখেছি। আমি এটা আমার মনে হয় যে তুমি বায়োলজিক্যালি ভাবো যে মানে হাইজিনিকটা হাইজিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। পেটে বাচ্চা এসে গেলে খুব খারাপ হবে বস, আর তারপরে ওটা অ্যাভয়েড করে আরো একদম মানে ভীষণ বাজে রকম মানসিক চাপ। প্লিজ মেয়েরা এটা শারীরিক ভাবো, চাপ। এটা নিয়ে ভাবো। সেক্স, বন্ধুত্ব কোনো কিছু খারাপ নয়, শুধু নিজের হাইজিন এবং নিজেকে সুস্থ রাখতে হবে। এবং এসটিআইটাই যেন না হয়। এক্স্যাক্টলি, এই এগুলো দিকটা নজরে রাখতে কি করে রাখতে হবে, দরকার হলে অনেক লোক আছে গাইডে, কথা বলো আরে ডাক্তারদের সাথে। প্রচুর বইপত্র আছে, আমরাই গাদা গাদা স্যাফ ফর ইকুয়ালিটি থেকে আমরা গাদা গাদা বই বার করেছি এটার উপরে। একদম, এবং বাসনা চর্চা আমাদের হ্যাঁ, আরেকটা বাসনা ভালো। চর্চা আরেকটা আছে যেটাতে এইগুলো নিয়ে প্রচুর আলোচনা আছে। আচ্ছা, এই সেক্স নিয়ে যখন আলোচনা হচ্ছে, এবার আমি আমার দিকটা একটু বলি। তুমি আমাকে সেক্স ব্যাপারটা যে শেখাতে যাও, তুমি তো আমাকেও শিখিয়েছো। মানে আমি তো বিশ্বাস করুন, এটা আমার অন ক্যামেরা বলতে কোনো অসুবিধে নেই। ছোটবেলা থেকে একটি পুরুষ কেন প্রয়োজন হয় আমাদের জীবনে, এবং এই মানুষগুলোর সাথে আমি মিশেছি বলে আজকে বলতে নির্দ্বিধায় ভয় নেই বা সংকোচ নেই যে এদের থেকে আমি অনেক কিছু শিখেছি। তার মধ্যে এই বন্ধুদের থেকে যেটা শিখেছি সেটা হচ্ছে তোমার ক্ষমতা। একটি মেয়ে হয়ে আমি সত্যি সব পারি, রোজগার করতে পারি, সংসার চালাতে পারি, মানে লোকেদের সাথে মিশতে পারি। আমার পুরুষের কি কারণে প্রয়োজন? যেমন একটি নারীরও প্রয়োজন, একটি পুরুষের প্রয়োজন বন্ধু, আর একটা হচ্ছে একটি পুরুষ যেহেতু আমি স্ট্রেট, আমার সেক্স করতে লাগে। হ্যাঁ, এবার সেই ছেলেটি আমাকে কমফর্ট দিল কিনা, সত্যি কথা তোমার সাথে জানার পর আমি অ্যাকচুয়ালি আমি স্যাটিসফাইড কিনা বুঝতেই পারিনি জীবনে। আরে এটা তো আরেকটা মস্ত বড় কথা যে অর্গাজম কাকে বলে, এই নামটাই তো আমি জানতাম না। আমি বাচ্চা জন্ম দেওয়ার পরও জানতাম না এটা কাকে বলে। অর্গাজম কাকে বলে। আমি অ্যাকচুয়ালি যখন আমার গ্রুপে কাজ করি তখন আমি ওই ধরো কিভাবে হরমোনগুলো কাজ করে যখন ওয়াইল হ্যাভিং সেক্স, এবং সেখানে ধরো কি কি হয় শরীরের মধ্যে যেখান থেকে এই অর্গাজমটা হয়। আবার তার সাথে সাথে এটাও খুব ইম্পর্টেন্ট যে অর্গাজম হলো না মানে সেক্সটা হলো না, তা কিন্তু নয়। দ্য হোল আইডিয়া অফ ফুলফিলমেন্ট সেটা তোমার শরীরে এবং তোমার মনের মধ্যে আছে। একদম ঠিক যে পয়েন্টে তোমার মনে হবে তুমি ফুলফিলড, তুমি সেই পয়েন্টে ফুলফিলড। একদম, এবং অর্গাজম হলে খুব ভালো, না হলেও চলবে। না হওয়া দরকার, ওটা আরো ভালো, তোমার জন্য ভালো। ওটা আরো ভালো। তো এই সময় আমি যেহেতু 8 বছর আজকে হলো, আমার মেয়ের যা বয়স আমার জীবনে তাই, এবং যিনি পুরুষ ছিলেন আমার জীবনে আমাকে যে কতটা স্যাটিসফাইড করেছেন, আমি স্যাটিসফাইড হয়েছি তাও নয়। তো এই মানুষটি, এবং একটি সিনেমা আমি দেখছিলাম, তো এই মানুষটি আমাকে প্রথম লিঙ্ক পাঠায় যে এইটা দেখো, এবং ওই জিনিসটি আমি মাসাজারটা কিনি অনলাইন, এবং যে কোনো অনলাইনে এখন ভালো পাওয়া যায়, সেইটা কিনে আমি আমার নিজেকে স্যাটিসফাই করেছি এবং আই এম ভেরি হ্যাপি। এবং আমি আমার সবাইকে সাজেশন দিই যে তোমার পুরুষ, এবার কিন্তু আমি সঠিক পুরুষ বন্ধু হিসেবে খুঁজছি, যদি পাই, এখন খুঁজছিও না বেসিক্যালি। এবং তার সঙ্গে যদি তোমার সেক্সুয়াল এক্সপিরিয়েন্সটাও খুবই ভালো হয়, নাথিং লাইক ইট। আর না হলেও তো তোমার ফিরবো, ছেলেটির সাথেও ঘুরতে পারি, তোমাদের সাথেও ঘুরতে পারি, যার সাথে খুশি ঘোরোগে যাও। মানে এই ব্যাপারগুলো নিয়ে এই হ্যাং আপসগুলো যদি না আমরা ছাড়তে পারি, আমাদের কিন্তু কপালে দুঃখ আছে। এবং আমি তোমাকে বলছি এই কথাটা, এখনকার মেয়েরাও ভাবে যে আমার সাথে ঘুরলো কি আমাকে বিয়ে করবে বলে। আমি জিজ্ঞেস করেছি দুজনকে, চেনা জানাই তুমি বুঝতে পারবে, সেই সময় যে ঘুরেছিস বা গেছিস এই এখানে ওখানে, তখন কি তুই স্যাটিসফাইড হোসনি?
তো বিয়ে করবে মানে কি? আজকে যদি সত্যি লোকটা খারাপ হয় তো তো তাও তুমি তাকে বিয়ে করবে? করবে? এটা তো আরো ভয়ঙ্কর। সেই সময় রাত গাই বাদ গাই বলে ছেড়ে ছেড়ে দে দে, ভাই। ছেড়ে দে। মাথা থেকে বার করতে হবে যে সেক্স আর বিয়ে আলাদা জিনিস। সম্পূর্ণ। এবং সেক্সটা ঠিক ততখানি অধিকারের অংশ যতখানি আমার বাদবাকিটা। আমার খাদ্যের অধিকার, বস্ত্রের অধিকার, মাথার উপরে ছাদের অধিকার, চাকরির অধিকার, শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার এবং কামনার অধিকার। রাইট, ব্যাস ব্যাস। আর এই আলোচনার কোনো জায়গায় নেই, কামনার অধিকার আছে, আমাদের থাকবে। এবার লড়ে নিতে হবে, লড়ে নিতে হবে, এটা আমাদের অধিকার, আমরা করে ছাড়বই একদম। এবার ঘোরাঘুরি, আমরা লাদাখ ঘুরতে গেছিলাম, সেই ছবি আমার ফেসবুকে আছে এবং সেটা নিয়ে প্রচুর জিজ্ঞাসাবাদ হয়েছে এবং পুরো মানে ব্যাপারটা পুরোটাই ঠিক করে দিয়েছিল সুমিতা বিথি। এবং আমাদের জীবনে আসলে দুটো সুমিতা, সামন্ত একজন বিথি, তো আমরা দুজনে মিলে ঘুরতে গেছিলাম, আমি অনেক ঘুরতে যাই। তো এবার ঘোরাঘুরির ইচ্ছেটা কবে থেকে তোমার শুরু হলো? অজ্ঞান অবস্থা থেকে। অজ্ঞান অবস্থা থেকে? আমি কত ছোট ছিলাম আমি জানিও না, যবে থেকে আমার পরিবার, আমার বাবা মা মূলত আমাকে নিয়ে পাহাড়ে ঘুরে বেড়াচ্ছেন, ফলে আমি অ্যাকচুয়ালি আমার জ্ঞান হয়েছে পাহাড়ে। ফলে আমি কবে থেকে ঘুরতে শুরু করেছি তার কোনো মানে আমি কোনো হিসাব দিতে পারবো না। তবে হ্যাঁ, পায়ে হেঁটে ঘুরতে শুরু করেছি 1978 সাল থেকে। সে বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম, দিয়ে আমি প্রথম ট্রেকিংয়ে গেছিলাম। বাড়ির লোক আপত্তি জানায়নি? মানে এরকম একটা কনজারভেটিভ ফ্যামিলি। শোনো, আমার বাড়ি ঠিক খুব যে কনজার্ভ, ওদের একটা মজা আছে। ওরা হচ্ছে পাহাড়ের ক্ষেত্রে হিমালয় সত্য জগৎ মিথ্যা, আচ্ছা, একদম ফুল ব্রহ্মসত্য টাইপস। ফলে ওইখানে কোনো কথা হবে না। এবং সেইটা তো আমি আমার বাবা মার সাথেই গেছি, মানে আমার বাবার সাথে গেছি ট্রেকিংয়ে, চলবে। গোলমাল শুরু হলো 1980 সালে, যাদবপুরে ভর্তি হলাম ইউনিভার্সিটিতে, আমার কম্প্যারেটিভ লিটারেচার সাবজেক্ট হয়ে আমি যাদবপুর ইউনিভার্সিটি মাউন্টেনিয়ারিং অ্যান্ড হাইকিং ক্লাবে মেম্বার হয়ে গেলাম। হয়েই আমি 4 পা তুলে এক্সপিডিশনে যেতে শুরু করলাম। 4 পা মানে দুটো হাত দুটো, তখন আমার 4টেই পা। আমাকে তো লোকে খোতে বলে ডাকতো, আচ্ছা, মানে খচ্চর আর কি। তার কারণ হচ্ছে একেবারে গাঁটটা টাইপের চেহারা, তো প্রচুর জোর ছিল রে, মানে এখনও আছে গায়ে। ফলে প্রচুর মাল নিয়ে আমি ধাম 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 করে ট্রেক করে, আর ওই সব থেকে হাইয়েস্ট ট্রেক কি করেছো? বেস ক্যাম্পে পৌঁছাতাম। হাইয়েস্ট করেছি এখনো পর্যন্ত আমি, আমার যতদূর মনে হচ্ছে 18,000 হেঁটে পৌঁছেছো। হ্যাঁ, ওটা একটা এক্সপিডিশন ছিল। আমি যেহেতু বেস ক্যাম্পার, আমার কাজ হচ্ছে খোতে পানা, মানে পিঠে মাল নিয়ে জিনিস পৌঁছে দেওয়া, যাতে নাকি যারা সামিটার তারা ওই সমস্ত মাল দিয়ে ওপরে উঠবেন। তো আমাদের 18,000-এ বেস ক্যাম্প হয়েছিল। তো সেখানে সেটাই আমার হাইয়েস্ট। আর হাইয়েস্ট টেম্পারেচার বা রাদার লোয়েস্ট টেম্পারেচার সেটা এখনও পর্যন্ত যেটা রেকর্ডেড সেটা হলো -26। ওর নিচে আমি দেখিনি, গিয়েছি কিনা আমি জানি না, কিন্তু তখন তো ক্লাবের সঙ্গে যেতাম, সে মানে প্রচুর অনশন, ধর্মঘট মানে যাতা করতে হতো বাড়িতে। কারণ ক্লাবের সঙ্গে যাওয়া মানে এক দঙ্গল ছেলে, আর আমি একা মেয়ে কোথায় পাবো? বাজারে তো মেয়ে নেই, মানে এই বাজারে আর কি তো মেয়ে। আবার এখানেও দেখুন কি সমস্যা জীবনে, ছেলেদের সাথে গেলেও প্রবলেম, মানে আবার যদি তুমি মেয়েদের সাথে যেতে, মেয়েদের সাথে গেলে কিছু বলতো না। তা আমি জানি না, মেয়ে তো নেই তো কোথায় কার সাথে যাব? খুব কম মেয়ে ছিল, ইনফ্যাক্ট আমাদের ক্লাবেও খুব কম মেয়ে ছিল। ছেলেদের সাথে যাওয়ার প্রথম এবং প্রধান প্রবলেম হচ্ছে এটাই, ওরা তো কোথায় নির্বাচনে যেখানে সেখানে নেমে পড়ছে, দাঁড়িয়ে পড়লো, যেখানে সেখানে নেমে পড়ছে, প্যান্টের জিপ খুলছে। আরে কি রে ভাই, আর আমার তো পেট ফেটে যাচ্ছে হিসিতে। এটা তো কমপ্লিট মিথ যে মেয়েরা হিসি ধরে রাখতে পারে, না পারে না, তাদের কিছু করার থাকে না। তারপর আমি হেভি রাখলাম, রেগে বললাম এই সব কটা উল্টো দিকে মুখ করে গোল করে দাঁড়া, আমি মাঝখানে হিসি করবো। তো কি করবো, আমি কি পেট চেপে কি আমিও তাই করতাম, একদমই তাই, আমিও তো তাই করতাম, দুদিকে দুটো গাড়ির দরজা খুলে দিতাম, বসে পড়তাম। আমার তো গাড়ি ঘুড়ি জোটেনি, আর তুমি অনেককাল আগের কথা। কিন্তু এখন যেটা জুটেছে সেটা কিন্তু মানে দারুণ জিনিস। এটা বলো। হ্যাঁ, এটা হচ্ছে ওই ঋষি চোঙা বলি আমি, মানে একটা ফানেল টাইপের ব্যাপার। এটা আমি দেখেছি, এখন ট্রাই করা হয়। হ্যাঁ, ওই তো ট্রাই না করলে তুমি এইটাই আমি আর সুমিতা দি। সো ওটা ওই ভেজাইনার ওখানটাতে লাগিয়ে নিলে যেখান থেকে হিসিটা বেরোয়, ঠিক যেরকম পুরুষদের বেরোয় না, মানে এরকম করে গিয়ে ওইখানে পড়ে। সো এইটা করলে ওরকমই হবে, ওইখানে গিয়ে পড়বে। ফলে যেখানে সেখানে দাঁড়িয়ে হিসি করা যায়,
নোংরা টয়লেট যেখান থেকে আর কি ওই মানে জীবাণুটা উঠে আসার সমস্যা, সেগুলো হয় না। কিন্তু এবার এইটা লিখলাম বলে একটা বইতে, ওই লেডিস টয়লেট বলে একটা বই বেরিয়েছিল, শ্রাবস্তি করেছিল যে বইটা, ওটাতে আমি এটা লিখলাম। অ্যাজ বিবি আমাকে দুর্মুষ করে দিল। কেন দুর্মুষ করলো? তার কারণ হচ্ছে তুমি লিখলে না কেন যে এটা কেবলমাত্র সক্ষম শরীরের মানুষের জন্য। প্রতিবন্ধী মানে ডিসেবিলিটি অ্যাঙ্গেলটা তো আমার মাথায় আসেনি। আমি তো খুব হাততালি দিয়ে লিখে দিয়েছি, বাট এটা একটা অ্যাঙ্গেল, ডিসেবিলিটি অ্যাঙ্গেল, মানে এই জিনিসটা তারই কাজে লাগবে যিনি সোজা হয়ে দাঁড়িয়ে কাজটা করতে চাইছেন। তিনি যদি হুইল চেয়ার বাউন্ড হন কিংবা যদি তার পায়ের অন্য কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু কাজ করবে। আমি ডিসক্লেমার দিয়ে রাখলাম এখানে, মানে বহুত বকুনি খেয়েছি আর না। বাট এই জিনিসটা আমার মনে হয় আমি বলে দিতে পারি, এটা যদি পিসিএফ এ পাওয়া যায়। পিসিএফ আরো অনেকগুলো আছে, এমনকি রিইউজেবলও পাওয়া যায়। আচ্ছা, ঠিক আছে, না মানে লাইক না করে আমি তো হ্যাঁ, আর এটা মানে ওই কাগজ তো, ফলে ফেলে দিলে পরে ওইটা আর কি চলে যায়, ডিসপোজেবল এটা। ওকে, বাহ, এটা তো দারুণ। তো এই হলো শিশু আর এই ইস্যু। মেয়েদের তো এই সমস্যা। মেয়ে মানে মেয়ে শব্দটাকে আমি একটু ভাঙবো, বুঝলে তো? আচ্ছা, হ্যাঁ, তোমার চোখ দেখেই বুঝতে পেরেছি তুমি আবার মানে এটা বিস্ময় জলে পড়তে যাচ্ছ। অ্যাকচুয়ালি না, মেয়ে না বলে বলি যে এই মেয়ে চিহ্নিত যে সমস্ত শরীর, এইগুলো তাদের সমস্যা। হ্যাঁ, মানে আমি যখন জন্মেছিলাম আমার তো কতগুলো শারীরিক অঙ্গ সংস্থাপন ছিল, সেগুলো অনুযায়ী ডাক্তার পিঠের উপরে ছাপ মারলো, তুমি হইলে ফিমেল, এফ ছাপ মারলো। এবার সেই ছাপ অনুযায়ী আমাকে বলা হলো তবে তুমি হলে এক নারী, রাইট? এবার সেই নারী মানে ধরো ফিমেল টু গার্ল, গার্ল টু ওম্যান, ওম্যান টু ওয়াইফ, ওয়াইফ টু মাদার। এটা একটা পরিষ্কার লাইন। বাট আমার ক্ষেত্রে আমি এই লাইনটাকে ভাঙলাম, মানে আমি ভাঙছি, এক্ষুনি তোমার সামনে বসেই ভাঙলাম। কীরমভাবে ভাঙছি? ফিমেল মার্কড বডি, ইয়েস, কিন্তু সেইখান থেকে এই যেটা ফলো করছে, আমি এটা ফলো করছি না। আমি বলছি আমি নিজেকে ওম্যান বলে মনে করি না, কিন্তু তার মানে আমি ট্রান্সও নই যে নাকি আমি নিজেকে ম্যান বলে মনে করি। আমি শুধু বলছি আমাকে আর প্রশ্ন করো না, আমি ফিমেল মার্কড বডি অ্যান্ড আই এম ভেরি হ্যাপি উইথ মাই বডি। আমার কোনো জেন্ডার ডিসফোরিয়া নেই, যেটা নাকি ট্রান্স মানুষদের থাকে, নিজেদের শরীর নিয়ে ডিসফোরিয়া, আমার এরকম কিচ্ছু নেই। আই এম ভেরি ভেরি হ্যাপি উইথ মাই বডি, কিন্তু সেটার মানে আমি নারী এটা নই। এমনকি আমি যে ওয়াইফ হয়েছি বা আমি যে সন্তানের জন্ম দিয়েছি, এইগুলো আমার এই ফিমেল মার্কড বডির থেকে তৈরি হয়েছে। যেহেতু সেই অর্গানগুলো আছে, আমাকে বাধ্য করা হয়েছে বা আমি নিজে স্বেচ্ছায় করেছি, কিন্তু সে কোনো কিচ্ছু আমাকে নারী বানায় না। সমাজ যাকে নারী বলে, আমি নারী নই, এবং আমি একদম চাই না কেউ আমাকে শি বলে রেফার করুক। তাহলে কি বললে? আচ্ছা, সুমিতা বলে রেফার করো, বুবাই বলে রেফার করো। ওকে, ওই যে তুমি দিদি বলো, আমার ভাল লাগে না তো। আচ্ছা, আমি দিদি নই, না আমি দাদাও নই। সুমিতা বি বলো, আমি আছি। বুঝতে পেরেছি, এইটা আমার কাছে এবার ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, ফিমেল মার্কড বডি, এক্স্যাক্টলি, যে বডিটা আমি চুজ করি না। আমি আমার মেয়েকে ওই জন্য এটাই শেখাই যে সবাইকে নাম ধরে ডাকতে, ওটাই বেটার অপশন। এই মাসি, পিসি, বনগাবাসী মানে হ্যাঁ, আর অ্যাজিউম করে নেওয়া, মানে যেমন ধরো আমাকে দেখতে মেয়েদের মতন, আমার শরীরটা বুক আছে, সব আছে, বাইরে থেকে দেখলে মেয়ে লাগে, তো ন্যাচারালি আমাকে দেখে সবাই বৌদি বলে। এই বাবা, কার বৌদি? আমি বলেছি আচ্ছা তুমি কি দাদাকে চেনো? এক্স্যাক্টলি, এইগুলোই হচ্ছে অ্যাজাম্পশন। তোমার বয়স এবং তোমার চেহারা, তোমার শরীর সব মিলিয়ে সাথে বৌদি চলে এলো। আরে ভাই তুই কে? হ্যাঁ, তো এটা একটু অ্যাজাম্পশন যদি আমরা কম করি না, তাহলে একটু সুবিধা হবে। মানে ওই যে আমাদের ছোটবেলা থেকে ওইভাবে একে দিদি বলো, একে মাসি বলো, ওকে পিসি বলো, এবং তাদের অ্যাক্টিভিটিগুলো মার্কড। হ্যাঁ, বেবি, গার্ল, এটা মাথায় রাখো, বেবি, গার্ল, ওম্যান, ওয়াইফ, মাদার। এবং সেই মাদারের আবার ছানা গজাবে, সেই ছানাটা হবে না, সেই ছানাটা আবার কি হবে, আবার বেবি হবে, আবার সেখান থেকে গার্ল, ডাং টাং টাং টাং, চাকা ঘুরছে, ঘুরেই চলেছে। ওফ বাবা, মানে সত্যি।
অ্যাকচুয়ালি আমি এগুলো নিয়েই লেখারও চেষ্টা করি। এই লেখালেখি, তোমার লেখা মানে একলামের ঘোরাঘুরি এবছরের হিট, লাস্ট রাদার হিট 100 কপি প্রায় বিক্রি হয়ে গেছে শুনলাম, মানে এটা ক্ল্যাপ করার মতো। এবং আমি পেলাম না, আমি পাইনি এখন। সরি, আবার পেয়ে যাবে, আসছে, পরের হ্যাঁ। লটটা আসবে, পেয়ে যাবে। প্রথম লেখা শুরু কোথা থেকে? ইচ্ছেটা আগে হতো মানে লিখতে ছোটবেলা থেকে? হ্যাঁ, ছোটোবেলায় লিখতাম, কিন্তু আমি না, আমার একটা সমস্যা আছে, আমি না নিজেকে কখনোই খুব একটা বেশি নম্বর দিইনি। আমার কখনোই মনে হতো না লেখক শব্দটা আমার নামের পাশে বসানোর জায়গা আছে। লিখেছি, বাচ্চারা যেরকম লেখে ওরকম টুকটাক লিখতাম, স্কুল ম্যাগাজিনে বেরোতো। বই পড়তে তো খুব ভালো লাগে। বই পড়তে তো মানে বই পুরো মুন্ডু গুঁজে তার মধ্যে। আর সেগুলো আবার নিজের মাথার মধ্যে রিপ্লে করে করে খেলতাম, আমি ক্যারেক্টারগুলো হয়ে হয়ে খেলতাম, সেটা তো চলছে। তারপরে আমার যতদূর মনে পড়ছে, প্রথম কবিতা লিখতে শুরু করলাম প্রেমে পড়ে, মেয়েদের প্রেমে পড়ে আর কি। আচ্ছা, হ্যাঁ, তো আসল তখন তো নিজেকে বুঝতে পারছি পারলাম মানে, হ্যাঁ, না আমার পুরুষটির সাথে খুব প্রেম ছিল, কিন্তু তখন কবিতা লেখার সাহস ছিল না। আচ্ছা, তখন আমি নিজেকে খুবই একটা পাতি টাইপস মনে করতাম। ওকে। তারপরে মেয়েটি প্রেমে পড়ে আমার একটা কবিতা লেখা শুরু হলো, তারপরে আরেকটি মেয়ে প্রেমে পড়ে আরেকটা কবিতা লেখা শুরু হলো, মানে আরেকটা বই। এরমভাবে কবিতা লেখা দিয়ে অ্যাকচুয়ালি শুরু। প্রথমটার নাম মানবী তোমার নাম, আর পরেরটার নাম ট্যান্টালাস জানে। এখানে একটা মজার গল্প বলছি, মানে বলে ফেলছি আর কি। দুদিন আগে বইমেলায় আমি লাস্তাদার ওখানে বসে আছি, হঠাৎ এক ভদ্রলোক ঢুকলেন, লম্বা করে টাক করে, বয়স বোঝা যাচ্ছিল না, অ্যারাউন্ড 70-এর কাছাকাছি হবে। তিনি এসে বললেন সুমিতাকে, মানে ন্যাচারালি ও তো মাঝখানে সুমিতা, তো তখন সুমিতা বললো হ্যাঁ বলুন। তখন বললো যে আপনার কবিতা আছে? তখন সুমিতা একটু ওই আঙুল দেখে বোঝাবার চেষ্টা করছে যে এই কবিতা, এই কবিতা না, আপনার কবিতা। আমাকে স্যাফো থেকে পাঠালো, বললো যে সুমিতাদি লাস্ত্রাদায় আছেন। তখন সুমিতার মনে হচ্ছে এই যে কি হ্যাঁ বলুন, আপনার এই দুটো বই আমার কাছে, বই দুটো ওনার হাতে, হ্যাঁ এই দুটো বই আমার কাছে আছে, কিন্তু তারপরে তো আর আপনার কবিতা তো আর খুঁজে পাই না। আমি মানে মরমে টেবিলের তলা, এ কে রে। বিশ্বাস করো সরলভি, আমি আবার লিখতে শুরু করেছি কবিতা। গ্রেট, এই তো ইন্সপিরেশন। তারপরে গার্গী সুমিতা কি করছি, আমার লেগ পুল করলো, আর সে কি বলবো। ভালো তো, চুপ করো, ভালো। আরে সব বয়সেই ভালো। আরে ভাগ্যিস উনি এলেন, তাই তোমার আবার ইচ্ছে জাগলো লিখবে। আমি সিরিয়াসলি শুরু করেছি আবার লিখতে। এনিওয়ে, আমার কিন্তু তুমি তো প্রেমে না পড়লে হবে না, কি করে লিখবে? আমি এখন আসছে একটা অন্য জিনিস করবার চেষ্টা করছি, একটা মাথায় একটা প্রেম তৈরি করার চেষ্টা করছি, অন্য টাইপের। মানে এখন যে প্রেমটা আছে সেটা খুবই মানে আর কি সেট করে যাওয়া প্রেম, ওটাতে ওই স্পার্কটা হবে না। দারুণ প্রেম এটা, ওটা অনেক বছরের হলো বলো? এই মানুষটির সঙ্গে, নিহারিকার সঙ্গে, হ্যাঁ নিহারিকার সঙ্গে আমার 12 বছর হয়েছে, একসঙ্গে আছি আমরা। বন্ধুত্বটা বেশি বলো? খুব বন্ধুত্ব। আর নিহারিকা ইজ ওয়ান পার্সন যে, ভাবো ও তো আমেরিকাতে পড়াশুনো করেছে, ওখানে চাকরি করতে, একদম টেনিওর ট্র্যাক, মানে ওই যেটাকে পাকা চাকরি বলে ওদের ওখানে। এমন প্রেম হলো, চলে এলো আমেরিকা থেকে, ছেড়ে চলে এলো। উফ পুরো মানে বিবি এখন আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছে, সেটার নাম হচ্ছে মা বেবি অর वो। সেটাতে আমি আছি, বিবি আছে, নিহারিকা আছে। তোমার সাথে কথা বললে এত ভাল লাগে যে কি বলবো। যাই হোক, আমরা বইয়ে ছিলাম, প্রথম এই দুটো কবিতার বই কোথা থেকে বেরিয়েছিল? এই দুটো তো স্যাফো থেকে। তারপরে আমার মনে হলো নিজেকে একটু চ্যালেঞ্জ করি, মানে একটু আর কি গদ্য লিখি। তো তখন আমি আর ইপসিতা, আমার আরেক বন্ধু ইপসিতা হালদার, যিনি যাদবপুরে পড়ান তুলনামূলক সাহিত্য, তো ও আর আমি মিলে আমরা দুজনে একটা বই বার করলাম, সেটার নাম হচ্ছে কুরূপ কথাগুলি। সেটা বেরিয়েছিল কৃতি থেকে। আচ্ছা, ওটা ওই কুয়ারিং দ্য রূপকথা, সেই কারণে কুরূপকথা। আচ্ছা, সো সেটা তো মানে বিভৎস বিক্রি হয়েছিল, এমনই বিক্রি হয়েছিল যে কৃতির দেবাশিস বাবু তিনি মানে জানতেনই না যে তার গুদাম খালি। টু দিস লেভেল বিক্রি হয়েছিল। তো ওটাকে আমরা আবার নতুন করে রিভাইভ করার কথা ভাবছি। তারপর যে বইটা বেরিয়েছিল সেটার নাম যাপন যাত্রা, যেখান থেকে আমার
সুমিতা সামন্ত এবং স্বরলিপি লিপির সাথে বন্ধুত্ব শুরু। একদম। যাপন যাত্রাটা হচ্ছে একটা কি বলি, আত্মকথা, আত্মযাপন কথা। শুরুটা এত ভালো, মানে গল্পটার নাম কি, যেটা ইংরেজিটা যেটা দিয়ে মানে তুমি লিখেছো? ট্রাভেল লিভিং। হ্যাঁ, যে একটি মেয়ে বেরিয়ে পড়লো কিন্তু তার পিরিয়ডস হয়ে গেল একটা ছেলেকে ভেবে। ওই গল্প কি যেন নামটা বলো গল্পটা? ওইটা হচ্ছে, ও আচ্ছা, ওটা তো আমার গল্প। সেটাই তো বুঝতে পেরেছি তো, মানে আমারও গল্প সারা জীবন ওটাই। যদি ওটা আমার গল্প একটু ফিকশনালাইজ করা, যে আমি হাকলবেরি ফিন হতে চেয়েছিলাম। আমি হাকলবেরি ফিন হব বলে মিসিসিপি গঙ্গা দিয়ে ভেসে, মিসিসিপি তো পাবো না, তো গঙ্গা দিয়েই ভেসে যাব, সেই জন্য গিয়েছিলাম। আর আমাকে বালিগঞ্জ স্টেশন অবধি পৌঁছেছিলাম বাড়ি থেকে পালিয়ে। বা বালিগঞ্জ স্টেশনের টিকিট কাকু যেই না ধরেছে ঘ্যাঁক করে, প্রথমে পটি হয়ে গেল, তারপরে পিরিয়ড শুরু হয়ে গেল ওইখানে স্টেশনের ইয়েতে চত্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর যাওয়া হলো না। কি করে আর যাওয়া হবে? এক্স্যাক্টলি। যাপন যাত্রাটা বলো, সরি আমি ভুলে গেছি। যাপন যাত্রাটা হচ্ছে আমার জীবন, যেটা নাকি একটা যাত্রা, মানে যাত্রাটাকে যাপন করা, সেইটা। ওই ট্রাভেল লিভিং এই শব্দটা অ্যাকচুয়ালি নিহারিকার দেওয়া। আচ্ছা। ও ট্রাভেল লিভিং কথাটা বলেছিল, ও বাংলাটা একটু খাটো, তো যার ফলে আমি ওটার থেকে যাপন যাত্রা তৈরি করেছিলাম। সেটা একদম ওই আমার প্রথম ট্রেকিং থেকে শুরু করে আর যেদিন ওটা বেরিয়েছিল বইটা, সেই পর্যন্ত আমি যা যা কিছু করেছি, এবং তার সাথে সাথে আমার জীবন কিভাবে একটা বুনটের মধ্যে দিয়ে যাচ্ছে, আমি কি কি শিখছি আর কোথায় কোথায় যাচ্ছি, আর সেই শেখা আর যাওয়া এই দুটো মিলতে মিলতে চলেছে। ওটা এখনও ওটার প্রতি আমার এখনও খুব দুর্বলতা আছে। আমার ইচ্ছা আছে ওটাকে আরেকবার প্রকাশ করার, কারণ ওটাও তো শেষ, যাপন যাত্রারও কিছু বেঁচে নেই। কি ভালো, অল ডাউন। মানে লেখালেখিটা যে তোমাকে চাই, তুমি কথাটা এখন ভালো লাগছে? বলো। খুব ভালো লাগছে লিখতে। আর যে বইটা করেছিলাম সেটা অবশ্য লাস্ট রাধা থেকে নয়, বা পরে, মানে এই বইটা লাস্ট রাধা থেকে, এই যে ডাক নামে ডাক, ওটা লাস্ট রাধা থেকে। কিন্তু আরেকটা যেটা বই করেছিলাম গত বছর, সেটা হচ্ছে ঊনসতীদের বৃত্তান্ত। আচ্ছা। ওইটা আমার জীবনের একটা মাইলস্টোন। ওটা হয়েছিল কারা জানি ওরা, লিরিক্যাল। হ্যাঁ। তো ঊনসতীদের বৃত্তান্তটা ছিল, আমি এবং আমার বন্ধু পারমিতা, সহকর্মী, আমরা দুজনে মিলে কালীঘাট, খিদিরপুর আর সোনাগাছি, এই অঞ্চলের যারা আর কি সেক্স ওয়ার্কার, তাদের সঙ্গে খুব খোলাখুলি একটা গল্প করার চেষ্টা করেছিলাম। যেহেতু তাদের মধ্যে আমরা অনেক দিন ধরে ওখানে কাজ করছি, পারমিতা তো এখনও করে, আমি এখন ওখান থেকে বেরিয়ে এসেছি। তো ওইটার সূত্র ধরে, দীক্ষা ওর অর্গানাইজেশন পারমিতার, ওইটার সূত্র ধরে আমাদের মধ্যে যে বন্ধুত্ব তৈরি হয়েছিল এই মানুষদের সাথে, সেইটা নিয়ে কথা। আর আমার ওখানে সেন্ট্রাল থিম ছিল সতীত্ব। মানে ভেবে দেখো, বেশ্যা আর সতী, এইটা তো হচ্ছে একটা সমাজ যেভাবে আমাদের শেখায়, একদিকে বেশ্যা একদিকে সতী, এই দুটোর তো কোনো মিল হয় না। এবার আমি একেবারে, মানে আমরা একেবারে পাক্কা বেশ্যা যারা, তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করছি যে তুমি নিজেকে কি মনে করো, বা তোমার সতীত্বের ধারণাটা কি। আর এবার বইটার নাম বলো, কারণ এটা যারা পড়তে চান এই বিষয়টা, এটা এখানেই রেখে দিচ্ছি আমি। ঊনসতীদের বৃত্তান্ত, এটা লিরিক্যাল বুকস থেকে বেরিয়েছিল। এখন আছে না? ওটাও শেষ? না 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 না, ওটা আছে এখন, ওটা আছে। লিরিক্যাল বুঝতে পেরেছে যে এটা বাজার আছে, তো ওরা একটু বেশি করেই ছেপেছে। যাক। আর এবারে দুটো বই বেরিয়েছে, একটা হলো লাস্ট রাধা থেকে, যেটা ওই সুপারহিট বই, একলামের ঘোরাঘুরি। একলামের ঘোরাঘুরিটা খুব ইন্টারেস্টিং, মানে এত ইন্টারেস্টিং যে হবে এটা আমি কল্পনা করতে পারিনি। মেয়েরা একা বেড়াতে যাচ্ছে, একা ঘুরছে, সেটা তো মানে ঠিক আছে, ঘুরছে মানে ঘুরছে, দেখছে, বলছে, করছে, হ্যান ত্যান, কিন্তু তার তলায় তলায় যে একটা, তারা জানেনও না যে তারা একটা সামাজিক কমেন্ট্রি দিতে যাচ্ছেন, সেইটা অসাধারণ। আমি একজনের কথা, আমি নাম করব না এখানে, আমি একজনের কথা না বলে পারবো না, যে তিনি বলছেন যে তিনি রেপড হওয়াকে কি পরিমাণ ভয় পান, অথচ তিনি একলা বেরোবেন, এবং ফলে তিনি লঙ্কার গুঁড়ো বা অন্যান্য যা যা কিছু পেপার স্প্রে হ্যান ত্যানের সাথে সাথে এমনকি মর্নিং আফটার পিল নিয়েও বেরোন, যাতে কিছু যদি ঘটে যায় তাহলে তিনি তার পরের দিন সকালবেলায় ওটা নিয়ে নিতে পারেন। যে আমাকে যদি কেউ কিছু করতে আসে, তাহলে আই উইল লেট দেম ডু ইট, বিকজ আই ওয়ান্ট টু লিভ। রেপ ইজ নট দি এন্ড অফ মাই লাইফ। এক্স্যাক্টলি।
এবং আমি অবাঞ্ছিত গর্ভ এড়াবার জন্য আমি সকালে মর্নিং আফটার পিল নেব। মানে আমি ভাবতে পারিনি যে একলামের ঘোরাঘুরি বইতে এইরকম একটা কমেন্ট আছে থাকতে পারে। এক লাইনে বলে দেবো, শরীরী অশরীরীটাও বেরিয়েছে আবার লিরিক্যাল থেকে, যেখানে যে কোনো মানুষ তার নিজের শরীরের সঙ্গে তার সম্পর্ক, পুরো বইটা তাই নিয়ে। এবং এখানে মানুষ বলতে প্রতিবন্ধী শরীর সম্পর্ক ওয়ালা মানুষ আছেন, এবং এমনি নারী বা পুরুষ বলে যারা নিজেদেরকে বলেন তারা আছেন। তাছাড়া আরও নানান রকম শরীর, মানে ট্রান্স শরীর, ইন্টারসেক্সড শরীর, এরকম নানান ধরনের শরীরের মানুষ তাদের শরীরের সঙ্গে তাদের যে কনভারসেশন সেটা নিয়ে কথা বলেছেন। বাহ, এই বইটা খুব ঘেটে করা। বাহ, কতগুলো হলো বই তাহলে টোটাল? ছেড়ে দাও, আমি গুনি গুনো না, লিখে যাও। লিখে যাই। আর লেখার জন্য তোমার বেস্ট প্লেস কোথায়? সুমিতাদি তুমি আছো না? আমি তো পাহাড়ে একটা বাড়িও আছে। সুমিতা বাড়ি না, ঘর। হ্যাঁ, একটা ঘর আছে। নাম আমার তোমাদের? এক ঘর সুমিতা। এক ঘর সুমিতা, দুই সুমিতার একটা করে ঘর আছে। আর না হলে কোথায়? এই তো ত্রিবেণী বসে আছি। এই তো আমি এখন গোয়ায় বসে আছি। সুমিতা দিন নেই, সুমিতা বিথি নেই। আমি একটু গেছো দাদা টাইপের, চাকা। যাই হোক, শেষ করি আজকে তোমার ইয়ে দিয়ে। আমাদের একটু দ্রুত আগুনে ঝাঁপ দিই, মানে র্যাপিড ফায়ার কোয়েশ্চেন্স। আমি গুগল থেকে দেখলাম, সবাই গুগল থেকে নিচ্ছে জ্ঞান, আমিও একটু নিয়ে দেখলাম কি একটু ইন্টারেস্টিং খুঁজছিলাম যে কি দেওয়া যেতে পারে। তো না, দ্রুত আগুনে ঝাঁপ। চলো আমরা তাড়াতাড়ি আগুনে ঝাঁপ দিই। তোমার প্রিয় সায়েন্স ফিকশন বই? উর্সুলা লে গুইন, লেফট হ্যান্ড অফ ডার্কনেস। আরেকবার যদি ফিরে যেতে পারো, এরকম কোনো একটা জায়গা মনে হয় যে স্বপ্নে দেখো বা গেছিলাম, যদি আরেকবার যেতে পারতাম ঘুরতে যাওয়া? কারণ তুমি তো প্রচুর ঘোরো, লাদাখেও প্রায় কতবার হয়ে গেছে? 4 বার, আমাদের সাথে লাস্ট বার হয়েছে, তাই তো? হ্যাঁ। এরকম কোন জায়গা যেখানে মনে হয় যদি আরেকবার যেতে পারতাম? স্পিতি, সিচলিং। তাই? মেয়ে না হলেই ভালো হতো, কখনো মনে হয়েছে? মেয়ে মানে ফিমেল বডির কথা যদি বলো, কখনো মনে হয়নি। কিন্তু আমার পিনাস থাকলে ভালো হতো। শুধু হিসুর জন্য রে। আর পিরিয়ডসটা ম্যানেজ করে নিতাম। আচ্ছা, ঠিক আছে। হিসিটা আমার একটু চাপ আছে। কার জন্য সব থেকে রান্না করতে ভালোবাসো? আমি পাউরুটিতে মাখন দিয়ে খাই, আর মাখনে পাউরুটি দিয়ে খাই। তুমি আমার মতো। আমি শুধু খেতে পারি, একদম রান্না করতে প্রচুর খেতে পারি। লোকে রেঁধে রেঁধে খাওয়ালে বাহ 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 বলতে থাকি। তোমার বাড়িতে হচ্ছে ওইটা খুব ভালো লাগে আমাদের খেতে, কি যেন খাই, ছাতুর পরোটা। সেটা তো আমি বানাই না, ওই জন্য। আমিও তাই। আমি যদি বইটাকে কোনোদিন রান্না করি তাহলে বইটা বন্ধ হয়ে যাবে। এবার আসল প্রশ্ন, অনেক টাকা পেলে ধরো, কি করবে? পাবো না। না, যদি পেতে, ধরে নাও, তুমি তো ভাবো, তুমি তো লেখক, তুমি তো সৃষ্টি, কি করবো বলো তো? পৃথিবী ভ্রমণে চলে যেতাম, ভবঘুরে হয়ে যেত। একদম ফুল ভবঘুরে। আমিও তাই। না, আমি সিনেমা বানাতাম না, আমি আর কিচ্ছু করতাম না, আমি ফুল ভবঘুরে হতাম। যদিও মানে বাহ, এটা ভালো হলো। থ্যাংক ইউ সো মাচ এখানে এসেছো এবং এরকম তথ্য, মানে আমি তো জানি, আমি তো তোমার থেকে রোজ কিছু হলে সুমিতা বিথি বলো আমি কি করব, আমি এই প্রবলেমে আছি, প্রেমে পড়া থেকে শুরু করে সেক্স করব কি করব না, যাবো কি যাবো না, খাবো কি খাবো না, সব নিয়ে আলোচনা করি। সেরকম আমি চেয়েছি যে এই আলোচনাটা যেন সবার সাথে থাকে এবং সবাই জানুক এই জিনিসটা, যে আমরা নারীদেরও অনেক চাহিদা থাকতে পারে এবং চাহিদা পূরণ করার ইচ্ছে আছে, এবং ইচ্ছে পূরণ করার দায়িত্ব কিন্তু আমাদেরই। তাই আমরা করতে থাকবো এবং করতে হবে। একদম একদম। এবার তোমাকে একটু গিফট দিই। হ্যাঁ, একটু ঝুড়ি গিফট আছে। ঝুড়ি নেই, তোমার পছন্দেরই গিফট আছে কয়েকটা। তোমার জন্য আছে দেজের তরফ থেকে 30% ডিসকাউন্ট ভাউচার। এটা তো আমার খুব প্রিয়, জানি তো। লাস্ট্রাদা থেকে আছে 25% ডিসকাউন্ট ভাউচার। আমার তরফ থেকে আছে, আবার বৈঠক থেকে আছে 1000 টাকার ভাউচার। 1000? ইয়েস, তুমি পরের বারে এসে খেও। আর এটা হচ্ছে অন্নপূর্ণা স্ন্যাক্সের তরফ থেকে, এটা তো এক ঝুড়ি মাস। হ্যাঁ, ভালো জিনিস। তুমি পাহাড়ে যখন চলে যাবে অনেক ইন্টারেস্টিং খাবার আছে, নিয়ে চলে যাবে। মশলা মুড়ি, অমুক, জিরে ভাজা, গুড, এগুলো ভালো টেস্টি খুব অন্নপূর্ণার
খাবার এটা Good. দেওয়ার জন্য আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এবার আপনাদের জন্য প্রশ্ন। আমাদের আজকের অতিথি সুমিতা বিথি, তার লেখা প্রথম গদ্যের বই কোনটি? তার নিজের লেখা, একার লেখা গদ্যের বই কোনটি? তাড়াতাড়ি উত্তরটা নিচের দেওয়া মেল আইডিতে দিয়ে দিন এবং প্লিজ শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ।